বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কথা বললেন, হাকিমপুর সীমান্তে রোজ দেখা যাচ্ছে হাকিমপুর থেকে লোকজন পার হচ্ছে এবং সেই খবর করতে গিয়ে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা আক্রান্ত হচ্ছেন। বিক্ষোভকারীরা বলছেন কেন্দ্র এর জন্য দায়ী, কিন্তু এই ঘটনায় হামলার পিছনে কি অনুপ্রবেশকারীদের যে দালাল তারাই দায়ী? একদম। ওখানে আমি যেটা খবর পেয়েছি যে স্থানীয় তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের সদস্য সে হামলায় জড়িত। শুধু তাই নয়, সেখানে বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে একটি বিক্ষোভের কর্মসূচি ছিল। সেই বিক্ষোভ দেখাতে গিয়ে বিশ্ব হিন্দু পরিষদের সম্পর্কিত হবে হয়তো, আমি পুরোটা জানি না, ডক্টর সূর্য ব্যানার্জি, তিনি মারধরের শিকার হয়েছে। তাকে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের সদস্য এবং অন্যান্য তৃণমূল কংগ্রেসের যারা দালাল, যারা পয়সা নিয়ে লোক নিয়ে আসা নিয়ে যাওয়া করেন, তারা মেরেছে। শুধু তাই নয়, সে স্বরূপনগর থানায় যখন গিয়ে বসে আছেন, এই মুহূর্তেও তিনি বসে আছেন স্বরূপনগর থানাতে, সেই ডাক্তারবাবুর কথা বলছি, তিনি এফআইআর করতে গেছেন, তার এফআইআর নেওয়া হয়নি। তার এফআইআর না নিয়ে উল্টে তার বিরুদ্ধে মামলা দেয়া হচ্ছে পুলিশের তরফ থেকে যে তিনি নাকি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে গেছিলেন। কি দাবি নিয়ে তারা গেছিলেন? বিশ্ব হিন্দু পরিষদের যারা গেছিলেন তাদের দাবি অনুপ্রবেশকারীদেরকে ইমিডিয়েট ভারতবর্ষ থেকে তাদের নিজের দেশে পাঠাতে হবে। বলুন, এর মধ্যে সাম্প্রদায়িকতা কোথায়? এর মধ্যে সাম্প্রদায়িকতা কোথায় আছে? ভারতবর্ষের নাগরিক যারা নন, যারা অনুপ্রবেশকারী, যারা নিজেরাই ক্যামেরার সামনে বলছে যে আমাদের বাড়ি সাতক্ষীরাতে, আমাদের বাড়ি অমুক জায়গায়, আমি তৃণমূল কংগ্রেসের তমুক নেতাকে 5,000 টাকা ঘুষ দিয়ে, কেউ বলছে আমি 10,000 টাকা দিয়ে আমি এখানে এসেছি, ভোটার কার্ড বানিয়েছি, কেউ বলছে আমি 2বার ভোট দিয়েছি, কেউ বলছে আমি 3বার ভোট দিয়েছি। তো রাজ্য সরকারের লজ্জার বিষয়। সংবিধানের শপথ নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী তো সংবিধানকে ছিঁড়ে ফেলেছেন, কিন্তু সংবিধান তো রক্ষা করতে পারছেন না। ভারতবর্ষের সার্বভৌমত্বকে তিনি চ্যালেঞ্জের মুখে ফেলছেন। এ তো দেশদ্রোহিতা। তার প্রশাসন, তার নেতারা এই দেশদ্রোহিতা করছে। বাংলার সামনে সমূহ বিপদ, এবং এই বিপদের হাত থেকে আমাদের সকলকে একসাথে লড়াই করে এই বিপদের হাত থেকে মুক্তি পেতে হবে। আপনারা দীর্ঘদিন ধরে এই দাবিটা করে আসছেন যে অনুপ্রবেশ তৃণমূলের জন্যই হচ্ছে। তৃণমূল উল্টো দিকে বলছে যে বর্ডার সিকিউর করার দায়িত্ব তো বিজেপি, সেটা তো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। তাহলে কি করে এই ইনফিল্ট্রেশনটা ঘটছে? আমি পাল্টা প্রশ্ন করতে চাই। বর্ডারে ধরুন রামচন্দ্র খুন করে দিল রহিমচন্দ্রকে, অ্যারেস্ট কে করবে? পুলিশ করবে না বিএসএফ করবে? আইন কি বলছে? অ্যারেস্ট পুলিশ করবে। তার মানে কি? ল অ্যান্ড অর্ডার কার আন্ডারে? আপনি প্রায় 500 কিলোমিটার ফাঁকা রেখেছেন। আমি তো তৃণমূল কংগ্রেসের নেতাদের চ্যালেঞ্জ করছি, কুণাল ঘোষ সহ সবাইকে, আসুন আপনারা 7 দিন পাহারা দিন, একটু দেখি, এক্সপেরিমেন্ট হয়ে যাক একটু। আমি 5বার যাবো আর আসবো পারে পার, ওই ফাঁকা জায়গা দিয়ে 7 দিনে কমসে কম 5বার যাবো আসবো, ধরতে পারেন কিনা দেখবো। 300 কিলোমিটারেরও বেশি জায়গা আপনি ফাঁকা রেখে দিয়েছেন, ফেন্সিং নেই, জমি দেননি। যারা বর্ডার সম্পর্কে জানে না, যাদের আইডিয়া নেই, আপনি টাকিতে যাবেন, নদীর মাঝখানটা যেখানে দুর্গা বিসর্জন হয়, এ পারটা ইন্ডিয়া, ও পারটা বাংলাদেশ, কিভাবে আপনি করবেন? আপনি আমার এলাকায় আসুন, হারিপুকুর গ্রাম, বিখ্যাত গ্রাম, হিলির সীমান্তের, ফেন্সিং এর ওপারে গ্রাম। দেশ ভাগ করার সময় তো আমরা ছিলাম না, মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্বপুরুষরা ছিলেন, কংগ্রেস ছিলেন। এমন ভাবে দেশ ভাগ করেছে, একটা বাড়ির রান্নাঘর ওপারে। কিন্তু আমাদের সরকারের পার্থক্য হচ্ছে, ওই হারিপুকুর গ্রামে গিয়েও আমি স্বচ্ছ ভারতের লোগোওয়ালা বাথরুম দেখেছি, নরেন্দ্র মোদীর দেয়া বাথরুম। এটাই হচ্ছে পার্থক্য। কিন্তু এই বর্ডারে, এই ধরনের পোরাস বর্ডারে কারো পক্ষেই কি ফেন্সিং ছাড়া, ফেন্সিং কেটে ঢুকে যাচ্ছে অনেক দিন, এরপরে তো মনে হচ্ছে ইসরায়েলের মতো ইলেকট্রিক শক দেওয়া ফেন্সিং বানাতে হবে ভারতবর্ষকে, যা পরিস্থিতির দিকে যাচ্ছি আমরা। ইলেকশন কমিশন তৃতীয় দিন চলছে, জেলা সফর করছে। কমিশন বলছে যে বিএলওরা যারা কাজ করছে তাদের কাজে তারা খুশি। আবার অনেক জায়গায় পলিটিক্যাল ইয়েরাও তো অভিযোগ জানাচ্ছে বিএলওরা ঠিকমতো কাজ করতে পারছে না। দেখুন, অনেক জায়গাতে মিশ্র প্রতিক্রিয়া আছে, আমি স্পষ্ট বলছি। অনেক জায়গাতে বিএলওদেরকে ভয় দেখানো হচ্ছে, অনেক জায়গায় বিএলওরা মানসিক প্রেসারে পড়ে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের নেতাদের এই ভয় দেখানোর জন্য। এবং যেহেতু নির্বাচন কমিশন স্পষ্ট করে বলে দিয়েছে যে
কাজে যদি গাফিলতি হয়, মানে ধরুন কেউ মৃত ভোটার, আমার ঠাকুরদা ধরুন নেই এই মুহূর্তে, তিনি স্বর্গবাসী, তার নাম যদি আমি ভোটার লিস্টে তুলে দিই, সেটা চেক করার দায়িত্ব অবশ্যই বিএলও। এবং যে মিথ্যে অর্থাৎ আমি যদি মিথ্যে ইনফরমেশন দিই, আমার বিরুদ্ধে মামলা হবে। অতএব স্পষ্টভাবে বলে দিচ্ছি যে আপনাদের চাকরি চলে গেলে বা কিছু হলে আপনার পাশে কিন্তু রাজ্য সরকার দাঁড়াবে না, বা কেউ দাঁড়াতে পারবে না। আইন তো আইনের বিরুদ্ধে কেউ যেতে পারে না। সেই জন্য অনুরোধ করব বিএলওদেরকে, আপনারা নিরপেক্ষভাবে কাজ করুন, কোথাও কোনো প্রেসারের সামনে মাথা নত করবেন না। এবং নির্বাচন কমিশনকে বলবো বিএলওদের সুরক্ষা আটমোস্ট ইম্পর্টেন্স দিয়ে যেন দেখা উচিত। প্রয়োজনে বিএলওদের উপর কেউ কিছু করলে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা হওয়া উচিত, যাতে কয়েক মাস যেন জেল থেকে বেরোতে না পারে। কথা বলছেন আপনি বিএলওদের কথা, কাজের চাপ বা রাজ্যেও দেখা গিয়েছে বিএলওদের কাজের চাপের কারণে মৃত্যু হচ্ছে, এরকম একটা এসেছিল। কিন্তু রাজস্থানেও একই ঘটনা, কাজের চাপের কারণে বিএলওর মৃত্যু, এই অভিযোগ সামনে আসছে। দেখুন, আমার মনে হয় যে এই ধরনের অভিযোগ কতটা সত্যতা আছে তার একবার তদন্ত হওয়া উচিত। তার কারণ হচ্ছে রাজস্থানে তো কোনো ভোট নেই এই মুহূর্তে। আপনারা বলছেন রাজস্থানে চাপে কেউ আত্মহত্যা করেছে নাকি, এই ধরনের অভিযোগ আসছে। তো রাজস্থানে তো কোনো ভোটই নেই, তো চাপটা কিসের? হ্যাঁ, এখন যদি কেউ কাজই করার অভ্যেস না থাকে, তাকে হঠাৎ করে কাজ করতে হয়েছে, সেক্ষেত্রে আমার জানা নেই কি হয়েছে, সে হয়তো প্রেসারে পড়তেও পারে। কিন্তু যারা মিনিমাম সরকারি কাজ করে, এর থেকে বেশি সরকারি কাজ তো আমাদের কলেজের প্রফেসর হিসেবে করতে হতো, এত খাতাপত্র মেনটেন করতে হতো, টেন্ডার দেখে দেখে কে লোয়েস্ট বিট করতে হতো, কোম্পানিজের কোটেশন করতে হতো, অনেক সময় স্টাফ না থাকলে ক্লার্কের কাজ করতে হতো, পড়াতেও হতো, আবার এসে এই কাজ করতে হতো। আমরা তো করেছি যতদিন পর্যন্ত কলেজে চাকরি করেছি। বিএলওর ট্রেনের সামনে ঝাঁপ, এমনটা অভিযোগ উঠে আসছে। কেউ আত্মহত্যা করছেন, কেউ আত্মহত্যার চেষ্টা করে ফেলছেন। এই যে রাজ্যে সামগ্রিকভাবে রোজই হয় বিএলও না হলে ভোটার, আধার কার্ড ভোটার কার্ডে ম্যাচ করেনি, তাই তিনি আত্মহত্যা করে ফেললেন। বাবার নামের সমস্যা রয়েছে, সেই আতঙ্কে গতকাল একজন বেলঘরিয়ায় এই অব্দি হিসেবে 28, 29, 30। মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যেন তেন প্রকারে এসআইআরটা বন্ধ করার জন্য। সেজন্য এখন যেই মারা যাক, যেভাবে মারা যাক, সে বলবে যে এসআইআর এ মারা গেছে। আর এসআইআর এ মারা গেলে যদি রাজ্য সরকার কোনো ক্ষতিপূরণ ঘোষণা করে, আমি তো বলবো যার বাড়িতে বৃদ্ধ বাবা যাই মারা যাবে, সবাই বলবেন এসআইআর মারা গেছে, রাজ্য সরকার ক্ষতিপূরণ দিক। বিএলওদের যারা শিক্ষকতার কাজ করেন তাদেরকে একসঙ্গে দুটো কাজ করতে হচ্ছে, মানে কোথাও কি রাজ্য আর কমিশনের টানাপোড়েনের খেসারত? একদম এটা আপনি ভালো পয়েন্ট আউট করেছেন। এইখানকার রাজ্য সরকার আমাদের শিক্ষকরা যারা বিএলওর কাজে যুক্ত আছেন তাদেরকে স্কুল করার পর বাধ্য করছে এসআইআর এর কাজ করতে, অথচ এই ধরনের রাষ্ট্রীয় কাজে যারা অংশগ্রহণ করে তাদেরকে ছুটি দেওয়ার কথা। ছুটি দিতে পারছে না কেন? কারণ স্কুলগুলোতে পর্যাপ্ত শিক্ষক নেই। যদি পর্যাপ্ত শিক্ষক, অর্থাৎ যতগুলো ভ্যাকেন্সি আছে ততগুলো যদি ফুলফিল থাকতো, তাহলে একজন বা দুজন শিক্ষক চলে গেলেও এতটা অসুবিধে হতো না। বা সমস্ত শিক্ষকদের মধ্যে যদি ভাগ করে দেওয়া হতো কাজটা, তাহলে হয়তো দেখা যেত এক একটা বুথে বিএলওদের উপর চাপ অনেক কম পড়তো। কিন্তু এই রাজ্য সরকার যেহেতু বছরের পর বছর রিক্রুটমেন্ট করতে পারেনি, স্বাভাবিকভাবে এই রাজ্য সরকারের শূন্যপদই থেকে গেছে। তার ফলে টিচারদের উপর, শিক্ষকদের উপর, বিএলওদের উপর প্রেশার অত্যন্ত বেশি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।